1 বছর আগের সেই ভয়ঙ্কর দিন। স্কুলে আছড়ে পড়ে উড়োজাহাজ। ছোট শিশুদের পুড়ে যাওয়া নিথর দেহ, বাবা মায়ের আত্মচিৎকারের দিনটি স্মৃতিতে এখনও জলজলে। একটি মহাপতঙ্গই কেড়ে নেয় মাইলস্টোনের 28 শিশুকে, যে ঘটনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ পাইলট সহ প্রাণ হারান মোট 36 জন। উড়োজাহাজ দেখলেই সব শিশুর চোখ চলে যায় আকাশে। মাইলস্টোনের শিশুরা এখনও হয়তো আকাশে তাকায় ভয় আর আতঙ্ক নিয়ে। 7ম শ্রেণীর জারিফের বাবা প্রতিদিনই আসেন ছেলেকে দেখতে। সে ছেলে কথা বলে না, ডাকেও না আর। মাটির নিচেই এখন তার ঘর। কি বলে বাবার মন? তদন্ত কমিশনের রিপোর্ট তো আজ পর্যন্ত আমরা জানিই না সম্পূর্ণটা। ওই যতটুকু মিডিয়াতে 2-3টা কথা বলছিল ওইটা ছাড়া। এখন এই পরিবারগুলো আসলে মানে এতটাই নাজেহাল অবস্থায় আছে যে এটা আপনারা সরাসরি কোনো পরিবারে না গিয়ে দেখলে বুঝতে পারবেন না। আমাদের এখন চাওয়া যে অন্ততপক্ষে প্রধানমন্ত্রী আমাদের এই পরিবারবর্গের মানে কিছু মানুষের সঙ্গে যেন দেখা করে। অভিভাবকদের অভিযোগ নিয়ে তদন্ত কমিশনের সদস্য ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিলুর রহমান খানের মুখোমুখি টিবিএস। কেন রাষ্ট্র দুর্ঘটনার পরে তদন্ত কমিশন করাই কি যথেষ্ট? কিন্তু আমরা কমিশন যদি করে থাকি সেই রিপোর্টটা নিয়ে কথা বলা দরকার। সেই রিপোর্টের ভেতরে কি আছে না সেটা জনগণের সামনে উন্মোচিত হওয়া দরকার, এবং সেই রিপোর্টের মধ্য দিয়ে যে প্রস্তাবনাগুলো আসে, বিশেষ করে জননিরাপত্তা সংক্রান্ত যে প্রশ্নগুলো, সেগুলো কি করা দরকার? অবশ্যই সেটা নিয়ে আমাদের আলাপ করা দরকার, যেন ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না হয়। 2025 সালের জুলাইতে ওই দুর্ঘটনার পরপরই সাবেক সচিব একেএম জাফরুল্লাহ খানকে সভাপতি করে 9 সদস্যের একটি কমিশন গঠন করে তখনকার অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি কারিগরি বিষয় তদন্তে ওই সময়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে প্রধান করে করা হয় একটি কমিটি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে ওই বছরের 5 নভেম্বর আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয় 2টি তদন্ত প্রতিবেদন। কমিশনের তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও এর অনুলিপি পাঠানো হয় বিভিন্ন সংস্থায়। রাজধানী ঢাকার স্মরণকালে সবচেয়ে নির্মম বিমান দুর্ঘটনা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই হায়দার আলী ভবন। বলা হয় সময়ের সাথে নাকি শুকিয়ে যায় ক্ষত, কিন্তু যাদের পরিবারের সন্তান হারিয়েছে তাদের ক্ষত কি কখনো শুকাবে? দুর্ঘটনার 1 বছর পরেও প্রকাশ করা হয়নি সেই তদন্ত প্রতিবেদনগুলো। আমরা দর্শকদের দেখাতে চাই কি ছিল সেই তদন্ত প্রতিবেদনে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা 185 পৃষ্ঠার ওই প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায় শুধু বিমানটির কারিগরি বিষয় নয়, বরং রাজধানীর নগর পরিকল্পনা, ভবন নির্মাণ অনুমোদন, বিমানবন্দরের নিরাপত্তা অঞ্চল এবং ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে কমিশনের সুপারিশে। 30টি সুপারিশের মধ্যে প্রথম দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে বিমানবন্দরের প্লেন ওঠানামার অ্যাপ্রোচ পথ এবং ফানেল এলাকায় যেন নির্মাণ করা না হয় স্কুল, কলেজ, হাসপাতালের মতো ভবন। যেগুলো এরই মধ্যে করা হয়েছে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে সুপারিশে। তবে মাইলস্টোন কর্তৃপক্ষ কিন্তু নিজেদের প্রস্তুতি নিয়ে রেখেছে নতুন একটি ভবন নির্মাণের। ইতিমধ্যেই রাজুকে আবেদন করা হয়েছে 7 তলা একটি নতুন ভবন নির্মাণের। এই বিষয়ে আমরা কথা বলতে চাই এখানকার যারা দায়িত্বে আছেন তাদের সাথে। কলেজ শাখার অধ্যক্ষ জিয়াউল আলম শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের জন্যই করেন এই আবেদন। মাইলস্টোনের মূল গেটের পাশের রাস্তা দিয়ে একটু ভেতরে গেলেই দেখা যায় চলছে আরেকটি ভবনের নির্মাণ কাজ, সেটিও মাইলস্টোনেরই জমি। আগেই অনুমতি নেওয়া ওই স্থানে নির্মিত হবে 10 তলা ভবন। এ বিষয়ে কলেজ শাখার অধ্যক্ষ জিয়াউল আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করলে সব অনুমতি নিয়েই আবেদনের কথা জানান তিনি। লিখিত প্রশ্ন পাঠালেও তিনি পরে আর কোনো জবাব দেননি। আবেদন আমাদের যেগুলো হয় ওগুলো সব নিয়ম মোতাবেক হয়। নিয়ম না হলে রাজুকে অ্যাপ্রুভাল দিবে। বিল্ডিং হচ্ছে তো আপনার সাথে দেখে দিতে পারে। অনুমোদন হলে তো কাজ শুরু হয়, নাহলে তো কাজ শুরু হয় না। আচ্ছা, কবে নাগাদ পেয়েছেন অনুমোদনটা একটু বলতে পারবেন? এটা তো আমার মুখস্থ নাই ভাই, আপনি কোনটা নিয়ে কথা বলতেছেন এটা তো আমাকে একটু লিখিত পাঠান, আমি তারপরে জানাবো আপনাকে। বিষয়টি নিয়ে সরেজমিনে মাইলস্টোন ক্যাম্পাসে কথা হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরুন নবীর সঙ্গে, যদিও তিনি দাবি করেন নতুন কোনো আবেদন করা হয়নি। না, আমরা আপনি যেটা কনস্ট্রাকশনের কথা বলছেন সেটা হলো আজ থেকে 2.5 বছর বা 3 বছর আগে আমরা যেটা পাস করেছি সেইটা কাজ চলতেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের নিয়ম অনুযায়ী মাইলস্টোন দিয়াবাড়ি ক্যাম্পাসটি পড়েছে অবস্টাকল লিমিটেশন সারফেস ওএলএস পরিসীমার মধ্যে। ওএলএস হলো বিমানবন্দরের চারপাশে কল্পিত এক ধরনের সীমা,
যার মাধ্যমে নিশ্চিত করা হয় বিমান চলাচলের পথ নিরাপদ রাখা ও পথের নির্দিষ্ট সীমার মধ্যে বাধা না পাওয়ার বিষয়টি। মাইলস্টোনের নতুন আবেদনের সত্যতা জানতে উত্তরা রাজুক কার্যালয়ে গিয়ে কথা হয় ওই অঞ্চলের কর্মকর্তা এস.এম. এহসানুল ইমামের সঙ্গে। সেই আবেদনটির সবশেষ অবস্থা সম্পর্কে তিনি জানান, জরুরি কিছু ডকুমেন্ট ছাড়াই আবেদন করেছে মাইলস্টোন। আমরা তাদের পক্ষ থেকে একটা আবেদন পাইছি। আবেদনটা এখন আমরা যাচাই বাছাই করব যে সিভিল এভিয়েশনের হাইট কতটুকু আছে বা ওনারা কি পরিমাণ হাইট দিছে সেসব দেখার পরে তারপর আমরা ফাইল বিসি কমিটিতে উপস্থাপন করব। তখন বিসি কমিটি যদি কাগজপত্র বা সব কিছু দেখে মনে করে যে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে অনুমোদন হবে, আর না হলে অনুমোদন হবে না। আবেদনের সাথে কি সিভিল এভিয়েশনের কোনো পারমিশন এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা তাদের কাছে কোয়ারির জন্য পাঠিয়েছি। বিমান দুর্ঘটনার পরে গঠিত তদন্ত কমিটির সুপারিশ মানা হচ্ছে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এটি সরকারের উচ্চ পর্যায়ের বিষয়। বা মাইলস্টোন কলেজের আশেপাশে যেগুলাই আমরা দেখেছি যে হাইট বা এর ভায়োলেশন আর যেগুলো অলরেডি আগে করা হয়েছে হ্যান্ড যেগুলো আগে করা হয়েছে ওগুলোর ব্যাপারে তো সরকার উচ্চ পর্যায়ে ডিসিশন লাগবে। এখন মনে করেন একটা জিনিস 5-7 বছর আগে করছে, সেই সময়টা আমরা ছিলাম। তদন্ত কমিটির সুপারিশের পরেও কিভাবে মাইলস্টোন নতুন আবেদন করেছে এই বিষয়ে জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে যায় টিবিএস। বেবিচকের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সদস্য এয়ার কমডোর মোহাম্মদ নুরি আলম বলেন, রানওয়ে ও এর আশেপাশের এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে একটি আধুনিক সফটওয়্যারের মাধ্যমে উচ্চতা নির্ধারণ করেন তারা। আমার এই সিস্টেমে এখনই বলে দিবে যে এখানে আমি কতটুকু হাইট পেতে পারি। এই যেখানে বলছে যে 150 ফিট। কমিশনের সুপারিশ মেনে অনুমতি দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে। ফলো করি নাই বলাটা পুরোপুরি কতটুকু যুক্তিযুক্ত হবে, কারণ এখানে আমার হচ্ছে যে কোনো একটা লোকেশনে ভবন বা স্থাপনা উচ্চতা কতটুকু সেটুকু আমার হচ্ছে দেয়ার এখতিয়ার, মানে প্রাপ্য উচ্চতাটা। কি ধরনের ভবন সেখানে হবে বা কোন ক্যাটাগরির ভবন হবে, কোন ক্লাসিফিকেশনের হবে, সেটা অ্যাকচুয়ালি মানে জাজ করার বা সেটার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আমার এখতিয়ার নেই। আপনি যেটা বললেন এটা ভালো সাজেশন, আমরা ভবিষ্যতে পরামর্শটা রাখতে পারি। আবারও বিশেষজ্ঞের মতামত জানতে চায় টিবিএস। যেখানে বিমান উড্ডয়ন করে নামে যে জায়গাতে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হতে পারে, তাহলে সেখানে যদি আমরা ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের কন্ট্রোল না করি, বিশেষ করে স্কুল, কলেজ, হাসপাতাল, অডিটোরিয়াম, এখানে অনেক মানুষ থাকে, তাহলে সেই ধরনের নির্মাণকে কিন্তু নিরুৎসাহিত করা, কিন্তু এটা আন্তর্জাতিক আইনের মধ্যে বলা আছে। বাংলাদেশটা প্রতিপালন করা হয় না, এবং এখনও আমাদের এত বড় দুর্ঘটনার পরে কিন্তু আমরা এই ধরনের কোনো এখন পর্যন্ত সিদ্ধান্ত আমরা সরকারের তরফ থেকে দেখছি না। যদি সম্ভব হয় স্কুল বা এই ধরনের স্থাপনা না থাকাই ভালো, এবং গ্র্যাজুয়ালি যদি তাদেরকে কোনো জায়গায় শিফট করা যায় সেটা বেটার একটা অপশন থাকতে পারে। ভবিষ্যতে আমাদের তো অনেকগুলো এয়ারপোর্ট আছে, সরকার যদি চান অ্যাপ্রোচ পাথের এবং টেক অফ পাথের নিচে যে জায়গাটা, অন্তত ওইটুক জায়গায় যেন এই ধরনের যেখানে অনেক মানুষের সমাগম থাকতে পারে এই ধরনের স্থাপনা থেকে যেন নিরুৎসাহিত করা হয়, এটা আমার অনুরোধ থাকবে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিশন বলছে, উড্ডয়নের সময় ইঞ্জিন, হাইড্রোলিক বা নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়া যায়নি। তবে চূড়ান্ত বাঁক নেওয়ার সময় বিমানটির অ্যাঙ্গেল অফ অ্যাটাক নিরাপদ সীমা অতিক্রম করায় স্টল অবস্থায় চলে যায় সেটি। সেখান থেকে পুনরুদ্ধারে ব্যর্থ হন পাইলট। তদন্ত প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক অংশগুলোর একটি ভবনের নকশা। দুর্ঘটনার সময় মাইলস্টোনের ভবনটিতে অবস্থান করছিল শত শিক্ষার্থী, অথচ 3তলা ভবনটির জন্য ছিল মাত্র একটি সিঁড়ি। ফায়ার সার্ভিস তদন্ত কমিশনকে জানিয়েছে, ভবনের আয়তন ও ব্যবহারকারী সংখ্যা অনুযায়ী জরুরি বহির্গমন সিঁড়ি থাকা উচিত ছিল অন্তত 3টি। এমনকি ভবনটির নির্মাণ অনুমোদনের কাগজপত্র তদন্ত কমিশনের কাছে উপস্থাপন করতে পারেনি মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। তদন্ত কমিশনের প্রতিবেদনে নিহত শিশুদের জন্য 1 কোটি ও প্রাপ্তবয়স্কদের 80 লাখ টাকা ক্ষতিপূরণের সুপারিশ করা হয়। পাশাপাশি আগুনে দগ্ধদের মধ্যে চিকিৎসার ধরন হিসেবে শিশুদের জন্য 15 থেকে 60 লাখ এবং বয়স্কদের 10 থেকে 40 লাখ টাকা আর্থিক সহায়তার সুপারিশ ছিল। এই প্রতিবেদন প্রকাশ না হওয়ার সুযোগ কিভাবে নিচ্ছে মাইলস্টোন তা বোঝা যায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের ভাষ্যে। এখানে ভবন হবে কি হবে না, এটা খুবই একটা অবান্তর প্রশ্ন, কারণ এটা একেবারেই বেবিচকের অনুমোদিত এরিয়া। বিমানের যদি রুটটা এটা, কিন্তু যে দূরত্ব যতটুকু নিচে থাকতে হবে তার চেয়ে অনেক নিচে আমাদের ভবনগুলো, আমাদের পাশে এর চেয়ে উঁচু ভবন আছে। আর শিক্ষা প্রতিষ্ঠান কেন থাকবে না এই প্রশ্নটা যারা করে, এটা তারাই উত্তর দেবে কেন থাকবে, কী যুক্তি তাদের কাছে আসবে। তো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এরকম কোনো বিধি, এটা তো প্রথমে রাষ্ট্র থেকে আসবে যে এই এরিয়াতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান করা যাবে না, কারণ এখানে বড় গ্যাদারিং হয়, এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটা আমার বা আপনার এখতিয়ার না।
দেশের প্রধানতম হজরত শাহজালাল বিমানবন্দরে গড়ে প্রতিদিন ওঠানামা করে প্রায় 200 ফ্লাইট। উড়োজাহাজের নামার ঠিক নিচেই অবস্থান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের।